কিছু নিয়েই আর কি জানার চেষ্টা করতেছি। তো আপনি আপনি তো মুক্তমনা, তাই না? হ্যালো ভাইজান, আপনি তো মুক্তমনা, তাই না? বা হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই। জি ভাইজান, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন ভাই। মানে আপনি তো মানে হ্যাঁ হ্যাঁ মুক্তমনা বা হচ্ছে আপনার সৃষ্টিকর্তার ধারণা প্রতি আপনার আসলে মেইনলি মানে সিস্টেমটা কি? হ্যালো ভাইজান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি ভাইজান, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনার বুঝতে পারছি। সৃষ্টিকর্তার প্রতি আপনার ধারণাটা কেমন? মানে সংশয় নাকি হচ্ছে? আমি একটু আমি আমি একটু আমি আমি একটু মানে আমি একটু সেফ লিখে কথা বলার জন্য একটু নিচে নামতেছি। আমি একটু তিনতলায় আছি, তো দোতলা তিনতলা জি জি নামতেছি না। জি জি, আপনি একদম মানে ইয়া হন, কোনো সমস্যা নাই। না, কারণ একদম অনেকে থাকি, সবার সামনে তো সব কথা বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আবার অবশ্যই। পরিবেশটা দেখতো যে আশেপাশে কোনো বাংলাদেশি ভাই আছে কিনা। জি ভাইজান, খুশি হলাম আর কি আপনি সময় হ্যাঁ দেওয়ার বল। জন্য এবং মানে একটি ভালো পজিশনে চলে আসার জন্য। আপনার কি মানে দেরি হবে আসতে? এখন জি জি না না, আমি চলে আসছি অলরেডি। এখন আমি আপনাকে বলি, এটা মানে আমি আমার চিন্তা চেতনা থেকে যতটুকু উপলব্ধি করছি, জি জি বল। সৃষ্টিকর্তার দরকার নেই। আচ্ছা এই আচ্ছা। ইউনিভার্সালের মধ্যে সৃষ্টিকর্তার দরকার নেই, প্রয়োজন নাই, প্রয়োজন আহ, পড়ে না। তাহলে মানে সৃষ্টিকর্তা ছাড়া একাকী হয়ে গেছে এবং সৃষ্টিকর্তার প্রয়োজনহীনতা অর্থাৎ নাথিং টু সামথিং, এই যে একটা মানে একটা তত্ত্ব, হ্যাঁ, এই জিনিসটাকে তাহলে আমরা মানে কিভাবে ভাবতে পারি যে নাথিং থেকে এই মহাবিশ্ব হয়ে গেল? আমি আমি তো অত দূর ঘাটাঘাটি করি না, কিন্তু আমার মতো যারা আরো অনেকে আছে, যারা অনেক বেশি বেশি বিভিন্ন বই পুস্তক বিজ্ঞান বিষয়ক পড়ছে, বা অনেকে সম্পৃক্ত আছে বিভিন্ন বিষয়গুলো। আপনি যদি পদার্থ রসায়ন এসব বিষয়ে অধ্যয়ন করে থাকে, তাহলে অলরেডি আপনার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। আবার দেখা যায় যে অনেক পদার্থ রসায়ন, হ্যাঁ, রসায়নে পড়ালেখা করে তারা আবার কঠিন আস্তিক হয়ে যায়। আর আমি অনেকে বুঝি তো না। এইগুলো তো পড়ে পড়ে তো অনেকে আবার মানে ধার্মিকও হয়, যেরকম ইবনে সিনা, এরা তো মানে আপনার ইয়াও ছিল, কি বলে, এরা ডাক্তারি বিদ্যায় পারদর্শী ছিল। এরপরে কিন্তু হচ্ছে এরা না, মানে ইবনে অনেকে হচ্ছে ইবনে সিনা আমি ধর্ম যতটুকু জানি যে অনুসরণ। ইবনে সিনা এরা, ইবনে সিনা ওই সময়ে, ইবনে সিনা যে কথা আসছে ওই সময়, তো ইবনে সিনা প্রায় 3 থেকে 350 মতো গ্রন্থ লিখছিল। 350 গ্রন্থের মধ্যে প্রায় 320টির মতোই হচ্ছে বিজ্ঞান বিষয়, বিজ্ঞানের উপর। মানে বিজ্ঞান ঠিক আছে, বিষয়, তো কিন্তু এই যে সেগুলো মানে যে বিষয়টা আপনি বললেন যে হ্যাঁ যারা হচ্ছে বিজ্ঞান ভালো জানে, বা আপনি কিন্তু মেইনলি একটা পয়েন্ট বলছেন যে আপনি হচ্ছে আরও যারা গবেষণা করছে সেই গবেষণার প্রতি হচ্ছে আপনি বিশ্বাস স্থাপন করছেন বা সেই জিনিসটাকে হচ্ছে আপনি গ্রহণ করছেন। তাহলে আপনি মুসলিম বিজ্ঞানীদের কথা বা হিন্দু বিজ্ঞানীদের কথা বা খ্রিস্টান বিজ্ঞানীদের কথা আপনি বিশ্বাস না করে আপনি নাস্তিক বিজ্ঞানীদের কথাকে কেন হচ্ছে বিশ্বাস করলেন, এবং এটির সপক্ষে আপনার কাছে কি ধরনের এভিডেন্স, তথ্য, প্রমাণ, আপনি এটিকে কিভাবে হচ্ছে চিন্তা করেছেন, এটিকে একটু বলা যাবে? আমি প্রথমে যখন আমি নিজেকে প্রশ্ন করতাম, প্রশ্নগুলো এরকম যে সমস্ত বিশ্ব জগৎ হচ্ছে মানে একজন ক্ষুধার্ত মানুষ যে প্রশ্ন করে, ঠিক সেই প্রশ্নগুলো আমার মধ্যে আসতো। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এই যে ক্ষুধার্ত। এই যে আমারও তো ভিতরে তো ক্ষুধার্ত মানুষের মতোই কিন্তু আপনার উপরে একটা প্রশ্ন আসছে, হ্যাঁ যে হচ্ছে আমরা, আপনি কিন্তু বলছেন যে না আমি এইভাবে কখনো চিন্তা করি নাই যে নাথিং থেকে এই পৃথিবী কিভাবে হলো, এবং আপনার একটা দাবি ছিল যে এই মহাবিশ্ব সৃষ্টির জন্য আসলে
সৃষ্টিকর্তার প্রয়োজনীয়তা নাই এরকম একটা দাবি। নাই হ্যাঁ, এই যে একটা নাই মানে নাই আপনার নাই, কিন্তু এটা একটা তো শক্ত একটা এটা কিন্তু তো নাই। অবস্থান। একটু আমার যুক্তির একটু বোঝেন। আমরা এই মহাবিশ্বের সব কিছু দেখি সামথিং টু সামথিং হয়। তাহলে এতগুলো এভিডেন্স, এতগুলো তথ্য, এতগুলো প্রমাণ যে সবগুলোই সামথিং টু সামথিং হয়, তাহলে আপনি যখন বলতেছেন এই পূর্ণ পৃথিবীটা নাথিং টু হয়ে গেছে, এটার সপক্ষে আপনার কাছে তো অবশ্যই একটা এভিডেন্স থাকতে হবে। একটা এভিডেন্স এইরকম, আমার কাছে এভিডেন্স গুলো এইরকম যে আপনি যখন মহাবিশ্বের দিকে তাকাবেন, শুধু পৃথিবী না, হাজার হাজার এই পৃথিবীর মতো লক্ষ লক্ষ কোটি কোটি, মানে এক কথা শেষ, যা সবকিছুই আমাদের আমি কিন্তু সবকিছুর ব্যাপারে প্রশ্ন হ্যাঁ করেছি যে নাথিং থেকে কিভাবে হলো। হ্যাঁ কারণ আপনি মহাবিশ্বে কি কোনো কিছু নাথিং থেকে হইতেছে এরকম দেখাইতে পারবেন? যেরকম ধরেন হচ্ছে আপনি একটা আপনার হাতে যে ফোনটা আছে, এই ফোনটা কিন্তু আপনি সৃষ্টি করতে পারেন এবং সেটিকে আপনি রূপান্তর ঘটাইতে পারছেন। অর্থাৎ এটার যে প্লাস্টিকটা আপনি সৃষ্টি করতে পারেন নাই। এটার হচ্ছে লোহাটাকে আপনি সৃষ্টি করতে পারেন নাই। এটার হচ্ছে আপনার মানে মূল অস্তিত্ব যে জিনিসটা, সেটাকে কিন্তু আপনি মেইনলি সৃষ্টি করতে পারেন নাই। তো এই যে একটা মানে যুক্তি যে কোনো কিছুই আমরা সৃষ্টি করতে পারি না, তাহলে এই এত কিছু কিভাবে হচ্ছে নাথিং থেকে হইল? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? আসলে এটা হচ্ছে আমাদের একটা সীমাবদ্ধতা, যে ওই বিষয়গুলো আমরা এখনো পরিপূর্ণতা অর্জন করতে পারি। এটা হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা, মানে আপনি অর্জন করতে পারেন না, এটা ঠিক আছে, এটা কিন্তু নিশ্চিত। হ্যাঁ যেরকম ধরেন আপনি বললেন যে আপনি একটা একটা জিনিস সম্পর্কে আপনি জানেন না, যেরকম আপনি আমেরিকাকে কখনো দেখেন নাই এবং আমেরিকা সম্পর্কে জাস্ট আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আর কি, যে আপনি আমেরিকা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই এবং আপনি আমেরিকা সম্পর্কে হচ্ছে কোনো ধরনের হচ্ছে আপনি হচ্ছে কোনো কিছুই জানেন না। এখন আপনি আমেরিকা সম্পর্কে জানেন না বা আমেরিকা সম্পর্কে আপনার কাছে কোনো আইডিয়া নেই, আপনি কোনো কিছু নাই জানতে পারেন, কিন্তু এই না জানাটাকে কি কখনো হচ্ছে এভিডেন্স স্বরূপ এটিকে মানে হচ্ছে মেনে নেওয়া যায় যে নাই? এই দাবিটা কি মেনে নেওয়া যায় যে সৃষ্টিকর্তা নাই? এই দাবিটাকে কি কখনো মেনে নেওয়া যায়? সৃষ্টিকর্তা থাকার পিছনে যতগুলো মতবাদ যুক্তি আছে, ঠিক আছে, না থাকার পিছনে অনেকগুলো কারণ আছে। এটা না, তো আমি না থাকার পিছনে জাস্ট একটা কারণ আমি চাচ্ছি, সেটা হচ্ছে নাথিং থেকে কিভাবে হইলো। জাস্ট এই হ্যাঁ অন একটা ধারণা, আপনি আমাকে এই একটি হ্যাঁ, ধারণাকে যদি কারণ নাথিং থেকে বলতে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা বস্তু, পদার্থ, প্রণালী, রসায়ন, সবগুলোই কিন্তু একে অপরের পরিপূরক ভাবে একটার সাথে আর একটা ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কিন্তু হ্যাঁ, এইটা আপনার সাথে এগ্রি করতেছি, আমি এটার সাথে আপনাকে একদম সম্পূর্ণ এগ্রি করতেছি, কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন বলবেন যে নাথিং থেকে কোনো কিছু হয়েছে, এটির সপক্ষে আসলে আপনার কাছে কি ধরনের তথ্য এবং এভিডেন্স আছে, এইটা হচ্ছে মেইনলি প্রশ্ন। হ্যাঁ, আর না, আপনার এই প্রশ্নটা আমি বুঝতে পারছি যে মেনলি এই প্রশ্নটা আমি নিজেও জানি না, মানে ওই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ জানি না। মানে আপনি ঠিক এইভাবে আছে, কখনো কিন্তু চিন্তা আমার করেন নাই? বা আমি এভাবে কখনো চিন্তা করি না, কিন্তু আমি এতটুকু চিন্তা করছি যে যখন পৃথিবীতে কিছুই ছিল না, পৃথিবী না, এই মহাবিশ্ব জগৎ কিছুই ছিল না, তখন কি ছিল? হুম হুম হুম। না, আমরা অনেক কিছুই না জানতে পারি, আমরা অনেক কিছুই না জানতে পারি, আমরা অনেক কিছুই জানি না। যেরকম ধরেন আমরা হ্যাঁ, হচ্ছে গিয়ে এক সময় আমরা জানতাম না যে হচ্ছে মানে বিভিন্ন সমুদ্রের গভীরে কি থাকে, সেগুলো আমরা জানতাম না। আমি জানতাম নিজেও না। অনেক কিছুই জানি না। শুধু তাই না, এই যে মনে করেন 1800-1900 শতাব্দীর এই 1800 থেকে 1900 শতাব্দীর ভিতরে এই যে আপনার এক উদ্ভিদের যে প্রাণ আছে, এই বস্তুটা পৃথিবীর মানুষ জানতো, বা জানতো না, হ্যাঁ রাইট। তাই না? হ্যাঁ, অবশ্যই উদ্ভিদের যে অবশ্যই। প্রাণ আছে, এই মানুষ জিনিসটাই জানতো না, হ্যাঁ। জানতো না। ও কিন্তু একজন মানুষ এসে চিন্তা করছে, সে ধারণা দিছে, তারপর সেটা প্রমাণ করছে, যেভাবে প্রমাণ করছে, তারপরে মানুষ বুঝতে, হ্যাঁ উদ্ভিদের প্রাণ। পূর্বে কিন্তু আমরা জানতাম না। হ্যাঁ হ্যাঁ আর এই সকল ধারণা মতবাদ গুলো মনে করেন যে আমার মানুষটাই নিয়ে আসতেছে যুগে যুগে, কালক্রমে, পরিবেশ প্রেক্ষিতে, বিভিন্ন সমস্যাবাদীর মধ্য দিয়ে আমার। হ্যাঁ হ্যাঁ, এইটা 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 ঠিক যে মানুষের মধ্যে মেধা আসবে, মানুষ হচ্ছে জ্ঞান বিকাশ করবে, মানুষ অনেক কিছু জানবে বুঝবে, ঠিক আছে, এটা ঠিক আছে, আমি আপনার সাথে এটার সাথে সম্পূর্ণ একমত। বাকি আপনি কোনো হচ্ছে আপনি কোনো কিছু জানেন না,
ধরেন আপনি কোনো কিছু জানেন না, কিন্তু এর মানে কিন্তু আপনার পক্ষ থেকে এটি প্রমাণিত হয় না যে বস্তুটি নাই। আমি আপনাকে ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝবেন, যেরকম আপনার হাতে যে ফোনটি রয়েছে, এই ফোনটি কে বানাইছে এটি আপনি জানেন না, কিন্তু এই ফোনটি কিন্তু একাকী কখনো হয় নাই। বুঝতে পেরেছেন কি আমার কথাটা? আপনার কথা আমি বুঝতে পারছি। আমি এই আপনার কথার প্রেক্ষিতে একটা কথা বলছিলাম, জি জি, যে আপনার কথা। আমাদের যে রাসায়নিক রাসায়নিক যে প্রক্রিয়া, এই ইউনিভার্সালে মনে করেন যে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না। এমনকি ওই সময় ঈশ্বরও ছিল না। ওই সময় কি ছিল তাহলে? যখন ইউনিভার্সাল তৈরি হয়েছে তখন থেকে তো সময়ের আবির্ভাব হয়েছে, কিন্তু ইউনিভার্সালের পূর্বে যেখানে ঈশ্বরের অনুপস্থিত ছিল তখন কি ছিল? না মানে মানে আমরা তো ঈশ্বর বা সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার কাছে যাইনি। আমি কিন্তু ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছে আপনার কাছে এখনো যাইনি। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে নাথিং থেকে কোনো কিছু হইতে পারে না। আমার দাবিটা হচ্ছে এটা ছিল যে নাথিং থেকে হ্যাঁ, আচ্ছা কোনো আচ্ছা, ঠিক হচ্ছে। আছে। নাথিং থেকে কোনো কিছু হতে পারে, নাথিং থেকে। হুম। নাথিং থেকে যখন কোনো কিছু হতে পারে না, কিন্তু নাথিং থেকে আবার সবকিছু তৈরি হয়েছে, এই তো প্রশ্ন হলো এইটা। না না মানে আমি নাথিং থেকে কিভাবে হয়েছে এইটা দাবি ছিল না, আমার দাবিটা ছিল যে নাথিং থেকে হইতে পারে না, এবং আমরা জানি না সেটা কে সৃষ্টি করছেন বা কোন ব্যক্তি, কোন অস্তিত্ব, কোন হচ্ছে সত্তা এটিকে সৃষ্টি করেছেন এই সম্পর্কে আমাদের ধারণা নেই। এটি আপনি বলতে পারেন যে সেই, যেরকম ধরেন আমি আপনাকে যে উদাহরণটা দিছি যে আপনার হাতে যে ফোনটা আছে, এই ফোনটা কোন ব্যক্তি বানাইছে এটা আপনি জানেন না, কিন্তু এটি কিন্তু নিশ্চিত যে এই ফোনটা কেউ না কেউ বানাইছে, নাকি এই ফোনটি একাকী হয়েছে? বলেন তো একটু। অবশ্যই দেখুন, অবশ্যই কারো প্রসেসটার মধ্য দিয়ে আস্তে আস্তে। আমি আপনাকে আরেকটি উদাহরণ দেই, আমি আপনাকে আরেকটি উদাহরণ দেই, তাহলে আপনি পরিপূর্ণ সে বিষয়টি বুঝতে পারবেন। যদি আমি আপনাকে উদাহরণটা দিই, ধরেন আমি এবং আপনি একটি হচ্ছে মহাবিশ্বের একটা জায়গাতে গেলাম, হচ্ছে ধরেন আমরা একটা ইয়াতে গেলাম, চাঁদের দেশে গেলাম ধরেন, আমি আপনি গেলাম, যেতে 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 কিছুক্ষণ পর আমরা দেখলাম একটি ক্যামেরা আছে। আচ্ছা আপনি আমাকে উত্তর দেন তো, এই ক্যামেরাটা কি একাকী হয়েছে? হ্যালো। ক্যামেরা তো একই হয় না। হ্যাঁ রাসায়নিক প্রক্রিয়া কি একই হয়? একই যেমন আমি একটু 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 আমি যে প্রশ্নটা করছি একটু এটা শেষ করে নেন, তারপর আপনি আপনি কথা বলবেন, কোনো সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে যে আপনি আমি এবং আপনি হাঁটতে হাঁটতে যখন গেলাম, যার পর আমরা সেখানে দেখতে পেলাম যে একটা ক্যামেরা আছে, এবং ক্যামেরাটা কে বানাইছে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু এটি কিন্তু নিশ্চিত যে না, ক্যামেরাটা একাকী হয় না, কেউ না কেউ এটিকে মেরামত করছে, এটিকে বানাইছে, এটার একটি আবিষ্কারক আছে। ধরেন আমি এবং আপনি আরও কিছু দূর হাঁটতে শুরু করলাম, এবং হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে একটি খরগোশ। আচ্ছা আপনি কি মনে করেন যে খরগোশটি একাকী হয়েছে? জি আপনি বলেন, সম্ভব হয় আমি পরে বলবো। হ্যাঁ, এই প্রশ্নটা আপনার কাছে আমার শেষে থাকলো আর কি, এই খরগোশটাকে আপনি কি মনে করেন যে একাকী হয়েছে? খরগোশটা একাকী হয়েছে এটা কি আমি মনে করি? হুম হুম হুম। আসলে আমি আপনাকে বুঝাতে সক্ষম নই। নাথিং পর্যন্ত আমরা কিছু জানি না, আমরা তো প্রথম থেকেই বলতেছি যে আমরা অনেক কিছু জানি না, কিন্তু তার মানে যে নেই, এই দাবিটা কিসের উপর ভিত্তি করে? নাথিং না, নাথিং 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 মানে অনেকে ধারণা করে আপনার হাতে যে ফোনটা আছে এটা কে বানাইছে এটা তো আপনি জানেন না, কিন্তু তার মানে কি ফোনটা একাকী হয়েছে? নাথিং থেকে এখানে প্রাণের আবির্ভাবে একটা বিষয়, অর্থাৎ এই উৎপত্তিগত দিক একটা বিষয়, উৎপত্তিগত একটা দিক বিষয়, মানে একটা বিষয়, সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে এই ফোনটা নাথিং, মানে এই ফোনটা কিছু না, এই ফোনটা তৈরি হয় আপনার কথা দেখিয়েছে না, নাথিং থেকে কোনো কিছু হয়, কিন্তু নাথিং থেকে সবকিছু সূত্র কিন্তু এক জায়গায়। আপনি যদি বলেন যে নাথিং থেকে পৃথিবী হয়েছে, এই দাবিটা যদি আপনি বলেন, এই দাবিটাকে আপনি মানে আপনি কি মনে প্রাণে মানে মানেন কিনা, আগে এটা আমি জিজ্ঞাসা করিনি, আপনি এটা মানেন কিনা? নাথিং থেকেই এই মহাবিশ্ব জগৎ ছিল, পৃথিবী না, বিশ্ব জগৎ এটা নাথিং থেকে হয়েছে, নাথিং থেকে হয়েছে। আবার এই নাথিং থেকে, নাথিং এর পূর্বে কিছুই ছিল না,
আচ্ছা, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতেছি, আপনি কিন্তু দাবি করলেন এখন যে নাথিং থেকে হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু নাথিং আপনি দাবি থেকে করলেন। হয়েছে। আমি দাবি করছি যে নাথিং থেকেই হয়েছে। যদি এটা দাবি, এই দাবির প্রেক্ষিতে আরেকটাও কিন্তু মানে মন্তব্য করছি বা প্রশ্ন করতেছি যে নাথিং এর পূর্বে কিছু ছিল না। আচ্ছা, অর্থাৎ ওইটা পরে, নাথিংটা হ্যাঁ, নাথিং এর পরে কি ছিল? আমি নাথিং এর পূর্বে কিছু ছিল না। আচ্ছা, ওকে, আপনার পয়েন্টটা শেষ। এখন আপনি আমাকে বলেন, 0 প্লাস 0 ইকুয়াল টু কি হয়? 0 প্লাস 0, নাথিং প্লাস নাথিং একই জিনিস। নাথিং, 0 প্লাস 0 0। আমি আপনাকে ভাই আমি আপনাকে ওই থিওরি যাই না, আমি আপনাকে অঙ্ক জিজ্ঞাসা করছি যে 0 আচ্ছা, প্লাস 0 ইকুয়াল টু কি হয়? 0 প্লাস 0 কি হবে? যোগে যোগে যোগ, 0 0 0ই হবে। 0 0 0 কি 0, হবে? রাইট। আপনি আপনি সঠিক কথা বলেছেন। তাহলে আপনি আমাকে বলেন যে 0 প্লাস 0 থেকে শূন্য সৃষ্টি হবে, না হয়ে মহাবিশ্ব কেন সৃষ্টি হলো? আরে ভাই, মহাবিশ্বটাই তো শূন্য। আপনি শূন্য বলতে কি বুঝতেছেন? মহাবিশ্ব শূন্য, শোনা মহাবিশ্বটাই শূন্য। শূন্যটাই নাথিং। নাথিং এর পূর্বে কিছুই নেই। তার মানে আপনি নিজেও নাথিং। আমি নিজেও নাথিং। এই যে আমি কথা বলতেছি, নাথিং, কিচ্ছু না, এখানে কিচ্ছু নাই। আপনি নিজে নাথিং, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি নিজেই নাথিং। আচ্ছা 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 আমি আচ্ছা নাথিং। আচ্ছা। কারণ আমি 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 যখন আমি আমার ছোটবেলায় একটা ঘটনা, না ভাই, আপনি যে কথাটা বলছেন যে আপনি নিজেই নাথিং, মানে আমি এরকম আর্গুমেন্ট আমি মনে হয় আমার জীবনে আমি কখনোই শুনি নাই। এবং আমি এই প্রথম আমি শোনার পরে আমার যে কেমন লাগতেছে, যে আমি আসলে বলতে পারতেছি না আপনাকে যে আপনি নিজেকে যখন নাথিং দাবি করবেন, তাহলে আসলে সৃষ্টিটা কি? তাহলে সৃষ্টিটা সম্পূর্ণরূপে ভুয়া। ভুয়া একটা শব্দ, আমরা তো বলি ভুয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কথাটা আপনি বলছেন, তাহলে আপনি মোরালিটি কিভাবে এক্সিস্ট করবে বলেন তো? মোরালিটি আসলে কি জানেন, আমি আপনাকে প্রথমে বলছি যে আমার সংকীর্ণতা আছে, আমি অনেক দূর পর্যন্ত যাই নাই। না না না, আপনি কিন্তু বলছেন যে আপনি নাথিং, আপনার দাবিটা কিন্তু ক্লিয়ার, নাথিং। তাহলে আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। না 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 না, আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, তাহলে আপনি মোরালিটি কিভাবে নির্ণয় করবেন? মনোলিটি যেটা বলতেছেন আপনি, এটা তো পুরোটা হচ্ছে একমাত্র প্রাণীদের একটা নিজস্ব থিঙ্কিং থাকে, চিন্তা থাকে। হ্যাঁ, না এটা তো নাথিং। এই চিন্তা ভাবনা করে কি লাভ হবে? আপনার কথার একমত হই। লেখক হুমায়ুন আজাদ কি বলছে আমি আপনাকে পড়ে শোনাই। হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে পড়ে শোনাই। আপনি যে কথাটা বলছেন একেবারে হুবহু একই কথা বলছে। আমি কিন্তু তবে সবকিছু পড়ি নাই কখনো। জি জি, আমি হুমায়ুন আহমদ পড়ি নাই কখনো। আচ্ছা, না পড়লেন, আমি যে পৃষ্ঠা নাম্বার বলতেছি আপনি পরবর্তীতে চেক দিবেন। 17 নাম্বার পৃষ্ঠা আমি পড়ে পড়ে শোনাই আপনাকে, একটু শুনুন, একটু শুনুন। হ্যাঁ, তবে সব কিছুই নিরর্থক। জগৎ পরিপূর্ণ নিরর্থকতায়। রবীন্দ্রনাথও নিরর্থক, আইনস্টাইনও নিরর্থক, ওই গোলাপও নিরর্থক, ভোরের শিশুরও নিরর্থক। জগতের সব কিছুই নিরর্থক। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আপনার, যে যদি সব কিছুই নিরর্থককে আপনি হচ্ছে ধরে দেন, তাহলে আমরা আসলে মোরালিটি দিয়ে কি করব, যেটা আপনি নিজেকে নাথিং দাবি করছেন, এবং এই নাথিংয়ের উপর ভিত্তি করে আপনি আসলে মোরালিটির প্রয়োজনীয়তাটাকে হচ্ছে কেন হচ্ছে আপনি এক্সপ্লেইন করবেন আমাদের কাছে? বলতে পারি জি, আমি আমি নিজেকে নাথিং, আমি প্রাণ, আমি চলতে পারি, আমি প্রাণ, নিজেকে নাথিং। উনি যে কথাটা বলছেন যে আপনি মোরালিটিটা কি হবে, কেন সেই মোরালিটি মানে সেই ধারণাটা কেন দেখুন যে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে, এটা করতে ধারণা দেন। জি জি, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাণী জগতে আমাদেরকে চলতে হবে বিধায় আমরা বিভিন্ন ধরনের আপনাকে চলতে হবে। এই যে আপনার চলতে হবে, এটাকে কেন গুরুত্ব দিতে হবে? কারণ আপনি তো নিরর্থক, নাথিং। না, আমি নিরর্থক, আমি না। তাহলে আপনার চলাটা এত গুরুত্বপূর্ণ কেন? আপনি যদি নাথিং হয়ে থাকেন, তাতে আপনার চলার গুরুত্বটা নাই, এবং নিরর্থক যদি হয়ে থাকেন। না, আমি নিজে নিরর্থক, আমি নাথিং, কিন্তু আমার চলার গুরুত্ব এই জন্য গুরুত্ব প্রাণী হিসাবে। না না, প্রাণী এই শব্দটাও তো নাথিং এবং হচ্ছে নিরর্থক। না, এটাও নাথিং, আমার কাছে সবকিছু নাথিং। হ্যাঁ, এই জন্য তো বলতেছি, তাহলে তো মোরালিটির প্রয়োজনটা নাই। ভালো লাগে না, মোরালিটির প্রয়োজনটা নাই।
এখন এখন যদি মনে করি যে এখন আপনার অনেকে যদি আমি একটা কথা বলি যে আমি যখন মনে করি যে আমি নাতি, তাহলে আমাকে এখানে বেঁচে থাকার অধিকার আছে। আপনার কথা একটু আস্তে আস্তে আসে, একটু জোরে বলতে হবে। ও, এটা তো আছে নাকি? ঠিক বলছো। তাহলে আমার বেঁচে থাকার কোনো বেঁচে থাকার অধিকার নাই। আমার বেঁচে থাকারই, এই যে আমি নাছি, আমার বেঁচে থাকা, এই যে আমি কথা বলতেছি, আমার বেঁচে থাকা নিরাপদ, জি জি জি। একদম নিরাপদ। না, আমি ওই কথাটাই আমি আপনাকে বলতেছি যে তাহলে আপনি কেন হচ্ছে বেঁচে থাকবেন, এই গুরুত্বটা হচ্ছে আপনি কেন বোঝাচ্ছেন, এবং আপনি প্রাণী এই শব্দটাকে কেন হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করছেন। গুরুত্ব তো না, আপনি যত কিছু কিছু গুরুত্বপূর্ণ মনে করবেন, একটাও গুরুত্বপূর্ণ না। না, তাহলে মোরালিটিটা কেন গুরুত্বপূর্ণ? একটা গুরুত্বপূর্ণ না। দেখেন, এই মানুষ হিসাবে আমি অন্তত মানুষ হিসাবে নিজেকে নাথিং মনে করি। এই জন্য মনে করি যে আমার দ্বারা যত ধরনের প্রত্যেকটা দিন সৃষ্টির অনিষ্ট ছাড়া আমার দ্বারা কোনো ভালো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ওই কথাটাই আমি আপনাকে বলতেছি যে তাহলে মোরালিটির প্রয়োজনীয়তাটা আপনি কেন হচ্ছে নির্ণয় করবেন। মানে এতটা পরিমাণ, প্রত্যেকটা দিন এতটা পরিমাণ যে আপনি যা কিছু করেন, কিন্তু আপনি মোরালিটি কেন হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ, এইটা হচ্ছে আমার মেইনলি প্রশ্ন। আসলে এই বিষয়টা আমি জানি না, আমাকে চিন্তা করতে হবে, ইমিডিয়েটলি আমি বলতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে আমি এটা ভাবিনি তাহলে, কিন্তু এই যে আপনি মনে জীবনে কখনো এই কথাও বলেন নাই যে আমি সবকিছুই, আমি নিজেও নাথিং, আমি নিজেও কিছু না। যাই হোক, আপনি যা বলছেন বলছেন। এটা আমি অনেকবার বলছি। আপনি কেন তাহলে তাহলে আপনার এই মুহূর্তে ডিসিশনটা কি? আপনি পরবর্তী কি চিন্তা করবেন, আপনার চিন্তাটা কিভাবে ডেভেলপ হবে সেটা পরে, কিন্তু আপনি এই মুহূর্তে তো চিন্তা করতেছেন যে মোরালিটির কোনো প্রয়োজন নাই। না না, ঠিক ঠিক কথা বলছেন, ঠিক কথা বলছেন। এই জন্য কিন্তু লেলিন মাও সেতুং পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করছিল। একটু মজাক করে বললাম। এটা সিম্পল ব্যাপার, এটা একদম সিম্পল ব্যাপার। কে মানুষ হত্যা করতেছে না বলেন? আপনি কি মানুষ না? কে মানুষ না? প্রাণটা হত্যা করতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিকই বলছেন। উচ্চ 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 স্তরের প্রাণী হিসাবে সবচেয়ে বড় হত্যাকারী আমরা। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় অনিষ্টকারী আমরা। না না, এই যে আপনি বলতেছেন যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে খারাপ হচ্ছে আমরা, এই খারাপ জিনিসটারই তো কোনো অস্তিত্ব নাই, বুঝতে পারছেন? আরেকটা কথা কি, না আপনি যে নিজেকে দাবি করলেন এই যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খারাপ, দাঁড়ান একটু একটু একটু, আপনি যখন বলছেন সবকিছু নাথিং এবং আপনার জন্য কোনো কিছু প্রয়োজন নাই, এই সব কিছু বলার পরে আপনি কিভাবে একটা প্রাণীকে ভালো অথবা মন্দ এই জিনিসটা আপনি বলতে পারেন? কোনো কারণে আপনি কিন্তু বলতে পারেন না, কোনো প্রাণীকে হচ্ছে আপনি ভালো বা খারাপ বলতে পারেন না। না, এটা বলতে পারি না, অবশ্যই বলতে পারি। কিন্তু এই যে একটা সমাজ, একটা গোত্র, একটা পিসিজের মধ্যে বসবাস করি, আলাদা একটা ইয়ের মধ্যে বসবাস করি, যেখানে মাঝে মধ্যে বলতে চাই না, তারপরে না না, আমি আসলে দেখেন, আমি আজ পর্যন্ত এরকম কোনো হচ্ছে অ্যাথিস্ট আমি পাই নাই। আমি অনেক অ্যাথিস্টদের সাথেই মোটামুটি কিছুটা কথা বলার চেষ্টা করি এবং আমি জ্ঞান তালাশ করি, আমি মানুষের কাছ থেকে জানি, কিন্তু আমি আজ পর্যন্ত এরকম কোনো হচ্ছে পাই নাই যে কিনা হচ্ছে এরকম দাবি করে যে মোরালিটির কোনো প্রয়োজন নাই এবং মোরালিটি আমাদের প্রয়োজন নাই। অবশ্য যারা হচ্ছে প্রকৃত নাস্তিক তারাই কথাটা বলবে। আপনি যে কথাটা বলছেন, আমি মনে করি যে আপনি একজন প্রকৃত নাস্তিক এবং হচ্ছে আপনার ভিতরে নাস্তিকতাটা হচ্ছে আপনার ভিতরে লালন করে। একটু শোনেন বিষয়টা, আপনি একজন প্রকৃত নাস্তিক, এই জন্য এই কথাটা আপনি বলতে পারছেন যে হ্যাঁ, আমাদের মোরালিটির কোনো প্রয়োজন নাই। আমাদের মোরালিটির, যদি আপনি সৃষ্টিকর্তার ধারণাকে আপনার হচ্ছে টোটাল বাদ দিয়ে দেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, যে কোনো মানুষের ক্ষেত্রে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তার মোরালিটির এবং তার বেঁচে থাকা, দেখেন হুমায়ুন আজাদ আমার অবিশ্বাস বইয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন
যে জগতে বেঁচে থাকাটাই হচ্ছে একটি নিরর্থকতা। বুঝতে পারছেন? জগতে বেঁচে, একদম চিন্তা সত্য কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন জগতে বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা। এই নিরর্থকতা থেকে মুক্তির একটি উপায়, সেটি হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যা একটি উপায় এই নিরর্থক জীবন থেকে মুক্তির। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি, এই যে আমি দেখা দিই, এটা হচ্ছে হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইয়ের 20 নম্বর পেজ। খুব সুন্দর কথা বলছেন। মৃত্যু কেবলই মৃত্যু, ধ্রুব শাখা যতনা কেবল যতনা, সূচির সাথীর হাহাকার। এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু। মৃত্যু পারে এই নিরর্থকতার সমাপ্তি ঘটাতে। তাই আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তির। এবং তিনি আরও বলছেন যে আমরা যেহেতু জীবনে কোনো অর্থ খুঁজে পাই না, তা আমাদের মানে আত্মহত্যা করতে হবে। তাহলে আমার কাছে আপনার কাছে প্রশ্ন, জীবনটাকে তো আপনি নিরর্থক মনে করেন, তাহলে আপনি কেন হচ্ছে গিয়ে আত্মহত্যা করছেন না? হ্যাঁ, প্রশ্ন এই জায়গায়। বেঁচে থাকা যে একটা আলাদা স্বাদ, তৃষ্ণা, স্পৃহা, বেঁচে থাকাটা যদি মনে করেন বেঁচে থাকাটা একটা স্বর্গ। জি, যদি মনে করেন হ্যাঁ, এই বেঁচে থাকাটা একটা স্বর্গ, মানে বেঁচে আছি কতটা স্বর্গ, মানে স্বর্গ বলতে আমরা যে ধারণা পাই। না না, আমি জিজ্ঞাসা করছি যে আপনি কেন হচ্ছে গিয়ে এই নিরর্থকতা থেকে মুক্তির জন্য হচ্ছে গিয়ে আপনি কেন আত্মহত্যার পথটিকে বেছে নিচ্ছেন না? যেহেতু সৃষ্টিকর্তা নাই, পৃথিবী নিরর্থক, সব কিছুই নিরর্থক এবং বেঁচে থাকাটাই হচ্ছে একটি নিরর্থকতা, তাহলে এই জীবন থেকে আপনাকে মুক্তির জন্য কেন আপনি বেঁচে থাকাকে গুরুত্বপূর্ণ মনে করছেন এবং নিরর্থক জীবন থেকে আপনি আত্মহত্যার পথকে বেছে নিচ্ছেন না? আমি মনে হয় উত্তরটা দিয়েছি, তারপরে আপনি মনে হয় আপনার উত্তরটা বুঝি নাই, আবার একটু বলেন, একটু আস্তে বলেন তো, এই জন্য মানে আমাকে সাউন্ড সিস্টেম আছে, মানে আপনি একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে নেন, তাহলে হয়তো আমি কথা শুনতে পারবো। বেঁচে থাকা যে, হ্যাঁ আমার তো গলার কাছে নিয়েছি। জি জি, এখন শোনা যাচ্ছে, বলেন। এই যে বেঁচে থাকা যে, বেঁচে থাকা যে একটা আনন্দ, স্পৃহা, সুখ, সুখ মানে সুখটাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না। সুখটাও নাথিং এবং হচ্ছে নিরর্থক একটা না, সবকিছু নিরর্থক, এটা তো। হ্যাঁ, তাহলে আপনি যে এই যে একটা অর্থপূর্ণ করার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে হুমায়ুন আজাদ বলছে আমরা জগতে অনেক কিছুই অর্থপূর্ণ করে তোলার চেষ্টা করি, সেটি হচ্ছে চরম নিরর্থকতা। তাহলে আপনি সুখ, আনন্দ, অনুভব, এগুলোকে যখন হচ্ছে আপনি গিয়ে মনে করবেন যে না এটা হচ্ছে একটি এটাকে যখন আপনি অর্থপূর্ণ করে তোলার চেষ্টা করবেন এবং এটিকে একটা হচ্ছে আপনি তোলার চেষ্টা করবেন, সেটা তো চরম নিরর্থকতা। না, এটা তো আমি তো ফার্স্টই বলতেছি জীবন মানে নিরর্থক, এটা তো বলেছি। তাছাড়া তো আপনি তো একটা বই থেকে বলতেছেন, একদম লেখক চিন্তা চেতনা দিয়ে যা লিখে গেছে সেখান থেকে বলতেছি। জি জি জি। আমি জীবনে আমি কেন আত্মহত্যা করতেছি না, বা আমি কেন জীবনটাকে ত্যাগ করছি, মানে এই যে বেঁচে থাকা যে একটা অর্থ, মানে বেঁচে থাকার মধ্যে যে একটা অর্থ খুঁজে পাই। কি অর্থ খুঁজে পাই? মানে কি অর্থ? বেঁচে আছি, আমি বেঁচে আছি, এটা তো কোনো অর্থ নাই। বেঁচে আছি, বেঁচে থাকার তো কোনো অর্থ নাই না, বা আনন্দ অনুভবের কোনো অর্থ নাই। আমি আপনাকে এখানে ওখানে মানে যে কথাটা, মানে সবকিছু নাথিং, এটার পূর্ববর্তী স্টেপ, নাথিংটা তো পরের স্টেপ। পূর্ববর্তী স্টেপ হচ্ছে এই যে একটা অনুভূতি, আনন্দ, মানে এটাই হচ্ছে একটা স্বর্গীয় সিস্টেম। না না না, আপনি যেটাকে অর্থপূর্ণ করে তোলার চেষ্টা করছেন, অর্থাৎ পরবর্তী যুগকে দেখেন, এখানে কি বলছে হুমায়ুন আজাদ, আমি আপনাকে পড়ে শোনাই। এই মহাজগৎ এক বিশাল ঝিনুক, যার দুটি ঢাকনার, একটি শূন্যতা, অন্যটি মৃত্যু, কোথাও কোনো তাৎপর্য নেই। আপনি এই মহাবিশ্বতে যত কিছুকে তাৎপর্যপূর্ণ মনে করেন, সেটার কোথাও কোনো তাৎপর্য নেই। এই মহাবিশ্বের কোথাও কোনো তাৎপর্য নেই। আচ্ছা,
যার দুটি ঢাকনার একটি শূন্যতা অন্যটি মৃত্যু, কোথাও কোনো তাৎপর্য নেই। এই ঝিনুকের মধ্যে রোগ জীবাণুর মতো ঢুকে গেছি আমরা সবাই। বুঝতে পেরেছেন? তো এই কথাটাকে যখন আমরা হ্যাঁ হ্যাঁ এই কথাটাকে আমি ধরতেছি, এই কথাটাকেই আমি বলতেছি যে আপনি যে এই কথাটাকে আপনি মনে করতেছেন, হ্যাঁ এই কথাটাকে আপনি একটা মানে গুরুত্বপূর্ণ মনে করতেছেন, যে আপনার বেঁচে থাকাটা একটা গুরুত্বপূর্ণ। এইটা কেন? এবং এই আনন্দ অনুভব করাটাকে এবং বেঁচে থাকাটাকে যে একটা মানে আনন্দ অনুভব, আমার কথা হলো আনন্দ, ভালো লাগাই, যা কিছু বলেন, এগুলোকে কেন আপনি অর্থপূর্ণ মনে করতেছেন? এটা প্রশ্ন। না, এটা প্রশ্ন এই জন্য যে আমি তো আপনাকে আমি মনে হয় বোঝাতে পারতেছি না যে এই জিনিসগুলো অর্থবহ করে তুলতেছি শুধুমাত্র বেঁচে থাকার প্রয়োজন। বেঁচে থাকাটাই তো নিরর্থক, শান্তি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনুভব, এবং সুখ শান্তির নিরর্থক, বেঁচে থাকার জন্য এক নিরর্থকতার জন্য আরেক নিরর্থকতাকে কেন ধরছেন? হ্যাঁ, এক নিরর্থকতার জন্য আরেক নিরর্থকতাকে আমরা পুঁজি করে চলতেছি। সবকিছু যদি নিরর্থক হয়, এক নিরর্থকতাকে আরেক নিরর্থকতা ধরার প্রয়োজনীয়তাটাকে কেন অনুভব করছেন? কোনো প্রয়োজন তো ছিল না। প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না। এটা এই প্রয়োজন ছিল না বলতে 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 আমার চিন্তা এই প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই, নেই নেই বলতে বলতে প্রয়োজন নেই, প্রয়োজন নেই, বেঁচে থাকার কোনো অর্থই নেই, এই অর্থ নেই বলতে বলতে এই 30-25 বছর জীবনটা চলছে। তাহলে আপনি এখন কেন আত্মহত্যা করছেন না? আমার দরকার নেই আত্মহত্যা। জি, যদি বলি যে আমার দরকার নেই আত্মহত্যা, আমি করছি, তাতে আপনি জীবনকে অর্থপূর্ণ মনে করতেছেন। আপনি এটা প্রমাণের জন্য আমি অপেক্ষা আছি, হয়তো সেদিন হয়তো আপনি বেঁচে থাকলে এটা হবে না। মানে আপনি যে কথাটা বলছেন, আমি যতটুকু শুনলাম, আমি যতটুকু বুঝলাম, ইচ্ছা মানে এটা আমার ইচ্ছা নাই, এইরকম আমার ইচ্ছা নাই, কিন্তু আপনার আমি বুঝতে পারলাম না আপনার কথাগুলো। অনেক সময় একটু কিছু মনে করবেন না, আমি আপনাকে ছোট করার জন্য বলতেছি না। আপনি কয়েকটা পয়েন্ট আমার কাছে মানে চরম মনে হয়েছে। যেরকম আপনি বলতেছেন যে আপনার ইচ্ছা করতেছে না, আপনার ইচ্ছাটা কিন্তু কোনো কারণের উপর ভিত্তি করে হয়। অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন একটা ইচ্ছার উপর ভিত্তি করে, আরেকটি কাজ করতেছেন আরেকটি ইচ্ছার উপর ভিত্তি করে। আপনি যখন পুরো পৃথিবীর মানুষ যেরকমভাবে জীবনকে অর্থপূর্ণ মনে করে, আপনি যদি দাবি করেন যে আমি এরকম অর্থপূর্ণ মনে করি না, তাহলে আপনার এই দাবিটি তখনই সঠিক হবে যখন আপনি নিজে আত্মহত্যার পথকে বেছে নেবেন। আর আপনি যদি আত্মহত্যার পথটাকে বেছে না নেন, তাহলে বুঝতে হবে যে আপনি মুখে এই মানে জীবনকে নিরর্থক বললেও স্বয়ং আপনি নিজেই এই জীবনকে অর্থপূর্ণ করে তোলার জন্য চেষ্টা করছেন। এটা কিন্তু আপনার আইডিওলজি থেকে চলে আসে, এটা কিন্তু আমার জায়গা থেকে আসে না। এবং আমি এই দাবিটি কখনো করি নাই। যেটা আপনি বলতেছেন না নাথিং, আপনি নিজে নাথিং, আপনার জীবন নিরর্থক, আপনি মোরালিটির কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন না, এবং আপনি এই প্রথম আমি কোনো একজন নাস্তিকের সাথে কথা বলতেছি যে আপনার লেনিন এবং মাও সেতুংকে সাপোর্ট করেছে। আমি ইতিপূর্বে এরকম কোনো নাস্তিক পাই নাই যারা লেনিন মাও সেতুংয়ের কার্যক্রমকে একটি মানে ভালো কাজ হিসেবে আখ্যায়িত করছে। সেকেন্ড যে বিষয়টা, সেটি আপনি আপনার ইচ্ছাটাকে কেন আপনার ইচ্ছে এরকমটা জাগে না যে আপনি আত্মহত্যা করেন, এই ইচ্ছাটা কেন আপনার জাগে না? ইচ্ছাটা জাগে না এটা ভুল, আমি কয়েকবার চেষ্টা করছি কিন্তু করি। আপনি আত্মহত্যার জন্য মানে গেছিলেন? হ্যাঁ, কয়েকবার চেষ্টা করছি। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আপনি আচ্ছা আপনি একটু সততার সাথে একটা কথা বলবেন, এই কথাটা আমার খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাকে সততার সাথে যদি একটা কথা বলেন, একটা জাস্ট ওয়ান পিস কথা বলবেন, যেটা আপনি সততার সাথে বলবেন, এবং আমি আশা করি যে আপনি একজন সত্যবাদী মানুষ হিসেবে আপনি প্রশ্ন উত্তরটা সঠিক দিবেন। আপনি যে যতবার আত্মহত্যা করতে গেছেন, এটা আপনি কেন গেছেন, এটা জানাটা খুবই জরুরি।
এটা জানার একটা জরুরি, ওই যে নাথিং একটা কথা বলছিলাম না। না না, ওইটা ওই পয়েন্ট আমি বলছি, সততার সাথে উত্তর দিবেন। আমি আপনাকে না প্রথম সততা, একটু একটু আমি আপনাকে আপনি আমাকে সততার সাথে একটা অ্যান্সার করবেন। আমি আপনাকে বলি যে জাস্ট আপনি কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, এবং এটা আপনি এক্স্যাক্টলি যেই জিনিসটির কারণে হচ্ছে আপনি এটা করছেন, ঠিক ওই জিনিসটাই হচ্ছে আপনি বলবেন। খুব খুশি হব, খুব খুশি হব এই জিনিসটা যদি আপনি বলেন। আমি যে কয়বার ট্রাই করছি সেই কয়বারের কথাটা বলছি। হুম হুম। প্রথম যখন আমি চিন্তা করতে শুরু করলাম যে আমার কি দরকার, আমার কি দরকার এই পৃথিবীতে, আমার কি দরকার, নাকি আপনি অন্য কোনো খাওয়া, আপনি যে যে বেঁচে থাকার যে বিষয়টা, আপনি যে ওটা ওটা ওই পয়েন্ট বাদ দিয়ে, ওই পয়েন্টটা বাদ দিয়ে, ওই পয়েন্টের কারণে তো আপনি আত্মহত্যা করতে গেছেন, ওটা তো ঠিক আছে, কিন্তু আপনি পারিবারিক তো অনেক কারণে আপনি যেতে পারেন, তাই না? না 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 না, আমার পারিবারিক কোনো কারণ নাই, প্রেম ঘটিত কোনো কারণ নাই, এমনকি কারোর সাথে কোনো মানসিক মানে অনেক দ্বন্দ্ব, এই ধরনের কোনো দ্বন্দ্ব নেই। প্রেমে ছ্যাঁকা খায় বেকা হয়, অনেক ছেলেরা কিন্তু হচ্ছে এরকম ধরনের কাজ করে। হ্যাঁ, আমার এই ধরনের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমি বারবার যখন নিজেকে প্রশ্ন করছি যে আমি তো নিজে নিরর্থক, এখানে আমার কোনো অর্থ নাই, পৃথিবীর না, এই মহাজগতের মধ্যে আমি আমার লাইফের কোনো অর্থ খুঁজে পাচ্ছি না, তাহলে এখানে আমার বেঁচে থাকার কোনো মানে হয়? শুধু এটার উপর ভিত্তি করে আমি প্রায় 7 রাতের মতো গেছিলাম। এর মধ্যে 3 মাস গলায় দড়ি পড়ছি, চিন্তা করলাম সবাই যদি বেঁচে থাকতে পারে তো আমার কি দরকার, আমিও তাদের মতো এমনি করে চলি, বেঁচে থাকি। মানে আপনি সবার উপর এই এই চিন্তাটা করলেন যে সবাই হচ্ছে, কিন্তু সবাই তো ভুল চিন্তার মানে আপনাদের আইডিওলজি অনুপাতে তো সবাই ভুল থিওরির উপর আগাচ্ছে। আপনারা তো সত্যবাদী মানুষ, এবং হচ্ছে আপনারা হচ্ছে মানে কঠিন মানে মুক্তিকামী একজন মানুষ। আপনারা এই মহাবিশ্ব থেকে নিজেকে মুক্তি করতে চান। আমি কখনোই সত্যবাদী না। আমি কেন সত্যবাদী নিজেকে বলতে? আমি কি সত্য? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমিটা তো সত্য না। আমিটা কি? আমি নিজেই সত্য না, আমি মিথ্যাবাদী। পৃথিবীতে যদি আপনি কখনো মনে করেন যে আপনি সত্যবাদী, সবচেয়ে মিথ্যা কথাটা আপনি বললেন যে আপনি আসলে সত্যবাদী, কিন্তু আপনি মিথ্যাবাদী, এটা সত্যই প্রকাশ। না না না, আমি যে জিনিসটা আপনাকে বলতেছি যে আপনি তো আপনার আপনি যে জিনিসটা আপনি বলছেন যে আপনার জীবনকে হচ্ছে আপনি অর্থপূর্ণ, মানে আপনি হচ্ছে অর্থপূর্ণ খুঁজে পান, এবং আপনি আত্মহত্যা করতে গেছেন বারবার। এবং আপনার আত্মহত্যাটার যে মেইন কারণ সেটি হচ্ছে আপনি জীবনে কোনো অর্থ খুঁজে পান নাই। এবং এই মহাবিশ্বে যারা হচ্ছে যে সমস্ত লোকজন আছে, এই মহাবিশ্বে যারা হচ্ছে বেঁচে আছে, তাদের ক্ষেত্রে আপনি একটা ইয়া দিচ্ছেন যে যেহেতু আমাদের হচ্ছে আমার কি প্রয়োজন আছে নিজেকে এটা আমি প্রয়োজন করবো না না, সবার মতো আপনি কেন চিন্তা করবেন? আপনি তো একটু ভিন্ন চিন্তা করবেন না? তাহলে তো আপনি হচ্ছে সহি নাস্তিক হইলেন। কারণ সবার মতো যদি আপনি চিন্তা করেন, সবাই তো হচ্ছে পরকাল বিশ্বাস করে, তার পরকাল নিয়ে টেনশন আছে, পরকালকে কিভাবে সুন্দর করবে এগুলো নিয়ে তারা বেঁচে থাকে। কিন্তু আপনারা তো হচ্ছে সেই সমস্ত মানুষদেরকে অন্ধ এবং কুসংস্কারচ্ছন্ন মানুষ বলেন। তো শুনেন, আমি আপনাকে বলি এত কিছুর পরে, মানে এত কিছু নিজেকে উপলব্ধি করার পরেও যদি আমি না, আমি আপনাকে মনে করে দিচ্ছি, আমি বলতে চাচ্ছিলাম যে পৃথিবীতে হ্যাঁ বলেন বলেন হ্যাঁ, মানে আপনি পৃথিবীতে এত কিছু, এত যে মানুষ আছে, সবাই আত্মহত্যা করছে না, কারণ সবার পরকালের বিশ্বাসটা আছে এবং পরকালকে সুন্দর করার জন্য সবাই চেষ্টা করছে, কিন্তু আপনি তো ওটাতে বিশ্বাস করেন না, এবং আপনি হচ্ছে আত্মহত্যার দিকে যাইতে চান, বা হচ্ছে আত্মহত্যাকে একটা, আপনি কিন্তু নিজে বলছেন যে হ্যাঁ আমি একটা আত্মহত্যাকে একটা মেইন হচ্ছে একটা মানে ইয়া মনে করি, একটা ভালো দিক মনে করি। এটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনি যে একজন সঠিক নাস্তিক এই কথা আপনার একদম মেইনলি প্রমাণিত। এই ব্যাপারে আসলে কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই জিনিসটা আমি অনেক সময় এটা চিন্তা করছি যে একজন মানুষ যদি স্রষ্টার অস্তিত্বকে অবিশ্বাস করে তাহলে তার জন্য আত্মহত্যাটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আমার একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তো যে জিনিসটা হচ্ছে বিষয় যে আপনি কেন এই ধর্মকে যারা হচ্ছে বিশ্বাস করে, তারা তো পরকালে বিশ্বাস করে হচ্ছে যে বেঁচে থাকার চিন্তাটা করে, আপনি তাহলে কেন হচ্ছে এই চিন্তাটা করতেছেন না?
মানে তাদের এই চিন্তাটাকে ডিনাই করে দিয়ে আপনি আত্মহত্যা করতেন, তাদের এই চিন্তাটাকে আপনি কেন গ্রহণ করছেন, যদিও তাদের মতো করে গ্রহণ করছেন না? আরমানকে জিজ্ঞাসা করো অথবা ইয়াসিন ভাইকে বলো, আমি চালাই না, আরমান এটা চালু করে দিয়ে গেছে। তাই না? আত্মহত্যাই করি। জি এই যে আজকে আপনার সঙ্গে কথা হলো, এটা কি উপমা স্বরূপ বলতেছি। হ্যাঁ হ্যাঁ, উপমা স্বরূপ বলতেছি। হয়তো বা আমার কথার মধ্যে আপনি যতটুকু উপলব্ধি করলেন, বা আপনি যতটুকু কালেকশন করলেন, বা আপনি যতটুকু বুঝলেন, বা আমার ভুলগুলো আপনি ধরতে পারলেন, বা আমার যে ভুলগুলো রয়েছে আরো ভালো মতো সেটা বুঝতে পারলেন। হয়তো বা আমি যদি আত্মহত্যা করতাম, আপনি এটা পারতেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে, সবাই যদি যার যার মতো বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে, তাহলে আমি কেন আর একটা চিন্তা চেতনা লালন করে বেঁচে থাকতে পারবো না তারা যে আর একটা জিনিসকে হচ্ছে বিশ্বাস করে যে তারা বেঁচে থাকে, এই জিনিসটা তো আপনি এটাকে তো আর আপনি চরম নিরর্থকতা মনে করবেন, কারণ তারা তো এই জীবনকে অর্থপূর্ণ মনে করছে। তাহলে আপনার উচিত হচ্ছে সেটাকে আরো আপনি হচ্ছে ঘৃণা আপনি করবেন। জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না আমি কতটা হ্যাপি। ঠিক আছে, আমি অনেক হ্যাপি। আপনি হ্যাপি বা কি, এটা গুরুত্বপূর্ণ না। আমার প্রশ্নটা আপনি একটু বুঝবেন, আমার প্রশ্নটা আগে বুঝেন। সেটা হচ্ছে যে আপনি যে এই যে ধর্ম যারা মানে তাদেরকে তো হচ্ছে আপনি পরিপূর্ণভাবে অবিশ্বাস করেন, বা হচ্ছে তাদেরকে আপনি পরিপূর্ণভাবে ইয়া মনে করেন। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো তাদেরকে আরও যারা বেঁচে থাকতে চায়, বেঁচে থাকাকে অর্থপূর্ণ মনে করে, তাদেরকে আপনি বেশি করে ঘৃণা করবেন। এটা তো হওয়া উচিত ছিল যে আপনি বেশি করে ঘৃণা করবেন, কিন্তু বেশি করে ঘৃণা করে তাদের পথটাকে কেন হচ্ছে আপনি গ্রহণ করলেন? ঘৃণা কেমন দ্বারা স্বভাব হয়? জি হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইজান, মানে আমি যে জিনিসটা আপনাকে মানে বলতেছি যে আপনি তাদেরকে তো যারা হচ্ছে বেঁচে থাকতে চায়, বেঁচে থাকাটাকে তো হচ্ছে আপনি একটা অন্ধত্ব মনে করতে পারতেন, এটাকে একটা আপনি খারাপ মনে করতে পারতেন। কিন্তু আপনি এই যারা ধর্ম মানে তারা যেহেতু এই জিনিসটাকে বিশ্বাস করে, এই জন্য তারা বেঁচে থাকাটাকে গুরুত্ব মনে করে, তাহলে আপনি সেই বেঁচে থাকাটাকে আপনি বেশি অপছন্দ করতেন। তা না করে আপনি সেই মতবাদের সেই মানুষদের দিকে লক্ষ্য করে কেন হচ্ছে আপনি সেই মতবাদটাকে গ্রহণ করলেন? যারা বেঁচে থাকাটাকে এবং বেঁচে থাকার পরবর্তী সময় একটু জোরে বলবেন, শোনা যায় না। গুরুত্ব মনে করে, যারা বেঁচে থাকাটাকে গুরুত্ব মনে করে। হ্যালো, জি জি হ্যালো, আপনার কথা একেবারে আস্তে আসতেছে ভাইয়া, আপনার কথাটা একেবারে আস্তে আসতেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, কারা বেঁচে থাকাটাকে গুরুত্ব মনে করে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কারা বেঁচে থাকাটাকে গুরুত্ব মনে করতেছি? না না, আপনি তো একটা কথা বললেন না যে আমি হচ্ছে এই জন্য বেঁচে থাকার পথটাকে বেছে নিলাম, যেহেতু পুরো পৃথিবীর মানুষ হচ্ছে বেঁচে থাকার পথটাকে বেছে নিয়েছে, এজন্য হচ্ছে আমি বেঁচে থাকার পথটাকে বেছে নিয়েছি, এটা বললেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই
কথা বলেছি যে সবাই যদি বেঁচে থাকে যে যার মতো বিশ্বাসে নিয়ে, আমি কেন অবিশ্বাসী হয়ে বেঁচে থাকতে পারবো? এটাই হচ্ছে আমার প্রশ্ন। মানে সবাই বুঝলাম না, আবার একটু বলেন। আচ্ছা দেখ, মানে অধিকাংশ প্রত্যেকে যদি যে যা বিশ্বাস নিয়ে বেঁচে থাকে, বিশ্বাসকে পুঁজি করে বেঁচে থাকে, পৃথিবীর সময়টাকে অতিবাহিত করে বা মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করে, তাহলে আমি কেন সেই সময়টা সুযোগ নিব না মানুষ হিসাবে? আপনি তো এই জীবনটাকে নিরর্থক মনে করতেছেন, নাথিং মনে করতেছেন, তাহলে এই জগৎটাকে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে আপনি অপেক্ষাটা করতেছেন, আপনি বারবার অর্থপূর্ণ করে তোলার চেষ্টা করছেন। এই জগৎটা নিরর্থক। হ্যালো, হ্যাঁ হ্যালো। জি ভাইজান, আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে যে আপনি তো আপনার জীবনকে বলতেছেন আমি কেন হচ্ছে, যেহেতু আমি সুযোগ পাইতেছি মৃত্যুর আগ পর্যন্ত। আমি আপনাকে বলি, এখন আমি বলি না, ঠিক আছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার ইচ্ছাগত ভাবে আমি মরতেছি না। বাংলা কথা এটা যে আমি কেন মরতেছি না। আপনার প্রশ্ন এটা যে আপনি সবকিছু নাথিং মনে করেন, তাহলে আপনি কেন মরতেছেন না? আপনার তো মারা যাওয়া উচিত, বা আমিও বলি যে হ্যাঁ আমার মারা যাওয়া উচিত, আমার এখানে থাকার দরকার নেই, প্রয়োজন নেই, যেটা আমার কাছে নাথিং। ঠিক আছে? জি 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 এই তো। জি ভাইয়া, এই তো। জি ভাইয়া, বেঁচে থাকার তাগিদে বেঁচে আছি। আমি বেঁচে আছি, বেঁচে থাকার, হ্যাঁ আমি উত্তর দিলাম যে আমি বেঁচে আছি বেঁচে থাকার তাগিদে। তারপর আপনি আমাকে কি বলতে পারেন? বেঁচে থাকার তাগিদে মানে একটা, আমি তো বারবার আপনাকে বলতেছি আপনি তো সব কিছুই নিরর্থক মনে করেন, আপনি বেঁচে থাকার তাগিদটাকে কেন হচ্ছে আপনি বেঁচে মানে এরকমটা মনে করবেন? আপনি আবারই একটা প্রশ্ন করছেন, তাহলে আমার সামনে মৃত্যু প্রশ্ন ছিল না। জি, পৃথিবীটা আমি দেখতে চাইনি, আমি আসছি। আমি তো পৃথিবী দেখতে চাই, আমি আসছি। হাজারো হাজারো শিশু, হাজারো প্রাণী যারা গর্ভ অবস্থায় মারা যায়, আমি আসছি। পৃথিবীটা কিন্তু আমি আসতে চাইনি, আমি আসছি। জি আপনি আসছেন। তারপরে আপনার প্রশ্ন কেন আসবে, কেন প্রশ্ন করে আসবে? আচ্ছা, হ্যাঁ আমি তো আসতে চাইনি, আমার তো পরিচয় ছিল না। আমি জানি নাকি কোনটা বিশ্বাস কোনটা অবিশ্বাস, হ্যাঁ কোনটা অর্থবোধক কোনটা নিরর্থক, এটা তো আমি জানি না। তাহলে আমি কেন ব্যবসা করবো, কেন থাকবো না? এই উত্তরটা আপনি আমাকে দেন। মানে আপনি বলতে চাইতেছেন যে আপনি যেহেতু আসছেন এবং হ্যাঁ হ্যাঁ, এবং আপনি বলতেছেন যে আপনি আসছেন এবং আপনি হচ্ছে গিয়ে এইটা মনে করতেছেন যে না আমি যেহেতু এসে পড়ছি, একটু শোনেন, আপনি যেটা বলতে চাইতেছেন যেহেতু আমি এসে পড়ছি সুতরাং এখন তো আর কোনো কিছু পথ নাই, আমাদেরকে এখন কি করতে হবে, জীবনকে অর্থপূর্ণ করে তোলার চেষ্টা করতে হবে এবং আমাদের কি করতে হবে, বেঁচে থাকতে হবে। আমি কিভাবে আসলাম আমি তো জানি না, আমি তো এটা আসলাম কেন, এই আমি কেন আসলাম, আমার আশাটার কেন গুরুত্ব ছিল, আমি তো আসবই বা কেন, এই যে কথাগুলো আপনি বলতেছেন এই সবগুলোই হচ্ছে আপনার একটা যুক্তির উপর ভিত্তি করে দাঁড়িয়ে যে আপনি কেন আসলেন। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি যে এসেছেন এইটা আপনি কেন গুরুত্ব মনে করতেছেন, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। আপনি কেন মনে করবেন যে হচ্ছে আপনি এসেছেন? হ্যালো ভাইয়া, এটা হচ্ছে আমার ভাই আপনি যে কথা বলছেন যে তাহলে আমি আসলাম কেন, এটা তো আপনার কথা, আপনি আসছেন কেন এই প্রশ্নটা হচ্ছে আমার, আপনি আসলেন কেন এটা, এই প্রশ্নটা মেনলি আমার। যদি আপনি এটা হচ্ছে আমার একদম সর্বশেষ প্রশ্ন থাকতো যে আপনি যখন বলতেন যে আমি আত্মহত্যার পথটাকে বেছে নিব এখন এই মুহূর্তে, যদি আপনি এই কথাটা বলতেন তাহলে আমি আপনাকে হচ্ছে প্রশ্ন করতাম যে ভাই আপনি যেহেতু মনে করতেছেন তাহলে আপনি আসলেন কেন, মানে আপনি কোত্থেকে আসলেন, কেন আসলেন, কি প্রয়োজন ছিল আপনার আসা, মানে শূন্য থেকে আপনি নিজেকে যদি নাথিং মনে করেন তাহলে আপনি আসছেন, এই যে আসার একটা দাবি করতেছেন এই দাবিটাই কিন্তু হচ্ছে না, কারণ সবই শূন্য।
ভাইয়া বুঝতে পারছেন কি আমার যুক্তিটা? সাধারণ ভাই বলি। হ্যাঁ ভাইয়া বলেন। সাধারণ ভাই বলি, বলেন আপনি ভাই। আমার সঙ্গে কথা বলবেন এই কারণে আমি আসছি। আপনি আপনি আমার সঙ্গে কথা বলবেন এই কারণে আমি আসছি। আচ্ছা আচ্ছা, মানে কারণ তো না না না, মানে এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, মানে দাঁড়ান দাঁড়ান, আমার কথাটাকে আপনি টুইস্ট করতেছেন। আমি জিনিসটা আপনাকে বলি, আমি আপনাকে মেনলি যে জিনিসটা বলতেছি, আমি আপনাকে যে মেনলি যে জিনিসটা বলতেছি সেটি হচ্ছে যে আপনি কেন আসছেন, এটা প্রশ্নটা হচ্ছে আমার ছিল। এখন বলতেছেন যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই জন্য আপনি আসছেন, বা হচ্ছে আপনি আমার সাথে কথা বলতেছেন এই যে আমি তো বলতেছি না, আমি যেগুলো বলি আমার যে ধরনের চিন্তা চিন্তা আমি বলি, আমি না আমি বলি, আমি যা বলি বা আমি যেগুলো চিন্তা চেতনা করি বা আমি দু চারটা কথা মানুষকে বলি, যতটুকু বলি এটার কারণে। আচ্ছা আচ্ছা, এটার কারণে এটা 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 এই মানে কারণ কেন হবে? কারণেরই তো প্রয়োজন, তাই আপনার কারণ তো হচ্ছে অর্থপূর্ণ করার জন্য হয়। আমি আপনাকে বলি কারণ অর্থপূর্ণ হয়, কারণ হলো নাথিং, মানে আমি নাথিং, ঠিক আছে? আচ্ছা, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। কি কথা বলবো বলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি নাথিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি আপনি নাথিং। এবং এতক্ষণ ভর আমরা যে একটা কথা বললাম, একটু বলি, আমরা যে এতক্ষণ ভর একটা কথা বললাম, আমি মনে করি যে কথাগুলো নাথিং ছিল। আচ্ছা ভাই, নাথিং ভাই ভালো থাকবেন। খুবই খুশি হলাম নাথিং ভাইয়ের সাথে কথা বলে। তো ভাই আমি আপনাকে নাথিং ভাই বলে ডাকবো। কিছু আপনার ইচ্ছা ভাই। হ্যাঁ, মানে আপনার ইচ্ছা। এইটাকে কিন্তু আপনাকে হচ্ছে অপমান করার জন্য বলতেছি না, বরং সেটা এটাকে আমি আপনার আইডিওলজিকে সম্মান করে আপনাকে নাথিং বললাম। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার সঠিক চিন্তা এবং সুন্দর জীবন কামনা করে আপনি আত্মহত্যা করবেন না সেই কামনা করে, এবং আপনি এই আত্মহত্যার চিন্তাটাকে কীভাবে হচ্ছে দূরে সরাতে পারেন সেই কামনা করে আপনার উপরে হ্যালো বর্ষিত হোক ভাই। আপনি ভালো থাকবেন, বিদায় নিলাম। তো আমি এই কেবলমাত্র একজন সহি নাস্তিককে খুঁজে পেলাম আমার জীবনে। হ্যাঁ, মানে আমি কখনো এই ধরনের চিন্তা করিনি। হুমায়ুন আজাদের বইটা যখন আমি পড়ছি, মেইনলি আমি আপনাদেরকে বিষয়টা খুলে বলি, আমি যখন মেইনলি হুমায়ুন আজাদের বই পড়ছি, হুমায়ুন আজাদের কেতাব পড়ছি, আমি কিন্তু তখন পরিষ্কার হতে পারি নাই যে এই কথাটা কি তিনি বুঝে লেখছেন। জীবন আত্মহত্যা করতে হবে, জীবনের কোনো মহৎ কোনো উদ্দেশ্য নাই, মৃত্যুই পারে জীবনকে মুক্তি দিতে, এ ধরনের কথাগুলো যখন আমরা শুনেছি তখন টোটাল আমি ভাবছি যে এই ব্যক্তির মাথায় কোনো সমস্যা ছিল, এই জন্য এই ব্যক্তিটি এই কথাগুলো বিশ্বাস করছে বা এই কথাগুলো তিনি লিপিবদ্ধ করেছে। কিন্তু ভাই আশ্চর্য, পুরোটা কি মানুষের সাথে আমি কথা বললাম, পুরোটা আমার আজকে মাথায় হ্যাং হয়ে গেছে ভাই। মানে আমি পুরোটা আশ্চর্য, একজন মানুষ কীভাবে কথাগুলো বলতে পারে। হোয়াই ভাই, আপনারা চিন্তা করেন, আপনারা চিন্তা করছেন না কেন? কি ধরনের কথা বলছে ভাই? আমি তো একেবারে পুরোটা, মানে আমি এই ধরনের আজকে যে ধরনের আমি একটা লাইভ করব, এটা আমি টোটাল আমি একদম মানে ছিলাম না। আমি কিন্তু তাকে আটকাইনি। সে যখন বলছে যে সৃষ্টিকর্তা নাই, নাথিং টু নাথিং হয়ে গেছে, এই জায়গায় আটকাইনি। কেন আটকাই নেই আপনাকে বুঝতে হবে। এখানে আটকায় নেই কারণ সে কিন্তু হুমায়ুন আজাদের মেইন পয়েন্ট টু পয়েন্ট সে যাইতেছিল এবং তার জীবনকে সে আত্মহত্যার মতন একটা, এবং ইভেন উনি নিজে কিন্তু আত্মহত্যার জন্য কয়েকবার গেছে। আপনাকে একবারও বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেছেন যে এই ব্যক্তি অনেকবার আত্মহত্যার দিকে গেছে। কি আশ্চর্য বিষয়! আপনারাই বলেন, একজন মানুষ মানে এই ধরনের চিন্তাভাবনা সে কীভাবে মানে করতে পারে? আমি তার লজিকগুলোকে ভাঙি নাই, প্রথম লজিকগুলোকে আমি ইচ্ছে করে ভাঙি নাই, আমি ভাঙতে পারতাম তার এই যে কথাগুলো, এই কথাগুলোকে বের করার জন্য। যখন তিনি পৃথিবীকে নাথিং মনে করছে, তখনও আমার মাথার ভিতরে কাজ করছে এই ব্যক্তিকে আজকে সম্ভব
এই ব্যক্তির মাধ্যমে পুরো জীবনকে নিরর্থক প্রমাণিত করা, এবং এটি একটি নাস্তিকতার আইডিওলজি অনুপাতে এটি একটি সঠিক ব্যাখ্যা এবং এটি একটি মানে পরিষ্কার একটি ব্যাখ্যা। এবং আমি গ্যারান্টি দেব, বলে দিতে পারি, সমস্ত নাস্তিকদেরকে বলে দিতে পারি, দেখেন আমরা সৃষ্টিকর্তার এক্সিস্টেন্স নিয়ে কথা বলছি, আমরা বিভিন্ন নাস্তিকদের সাথে কথা বলছি, আমরা কিন্তু মেইনলি এখানে এই কারণে কথাগুলো বলছি যে আমাদের আসলে জানা উচিত যে মানুষ একজন নাস্তিক হবে কেন, এবং নাস্তিক হওয়ার জন্য মেইনলি কোনো যুক্তি নেই, কোনো নিয়ম কানুন নেই, এবং এটি কতটা নিকৃষ্ট একটি মতবাদ সেটা কিন্তু আপনাদের সামনে পরিষ্কার হলো। এখন আমি একজন নাস্তিককে কল দিব, দেখি উনি কলটা রিসিভ করেন কিনা। উনি আমাকে কথা দিয়েছিলেন যে উনি হচ্ছে আমার সাথে কথা বলবেন, দেখি আমি তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পেলেন যে আসলে মেইনলি তারা কিন্তু আমাদের যুক্তি, তথ্য, প্রমাণ এই জিনিসগুলোকে তারা কখনোই মানে মানতে পারবে না ভাই। আমাদের কাছে যে এভিডেন্সগুলো রয়েছে, আমরা যেই তথ্যগুলো নিয়ে বসেছি, এই যে দেখেন আমি যে রেফারেন্সগুলো দিলাম আপনাদেরকে, এটি হচ্ছে আমার অবিশ্বাস বই, আমার অবিশ্বাস বইয়ের এটি হচ্ছে আপনার, আমি কিন্তু একদম রেফারেন্সগুলো খুলে খুলে বলেছি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে 18 নম্বর পেজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 18 নম্বর পেজ আমি দাগ দিয়ে রেখেছি, সেখান থেকে তাকে আমি পড়ে শোনাইছি। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি আপনাদেরকে যেই রেফারেন্সটি দেখাইছি সেটা হচ্ছে এই যে মাতাল তরুণী, আপনারা বইটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই বইগুলো থেকে রেফারেন্স দিচ্ছি, এবং এই বইগুলোর লেখককে দেখেন একেবারে স্পষ্টত লেখা আছে, হুমায়ুন আজাদ লেখা, এবং এই বইটার হচ্ছে গিয়ে 29 নম্বর পেজ, এই বইটার 29 নম্বর পেজে কী লেখা আছে আপনাদেরকে আমি পড়ে শোনাতেছি, কোনো সমস্যা নেই, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনারা সহজে বিষয়টিকে বুঝতে পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। সৎ মানুষেরা সততা দিয়ে আমরা কি করব? নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সততা, সততায় চারপাশে আলো নিভে যায়, কি করব আমরা? সততা আমাদের কেউ নয়। আমি কিন্তু একেবারে খুলে খুলে বইটা এই যে আমরা দেখাচ্ছি, বাংলাদেশে একজন নাস্তিক, সেই নাস্তিকের বই খুলে খুলে আপনাদেরকে আমি কিন্তু পরিষ্কার করে বিষয়টি পরিষ্কার করছি। অনেকেই বলেন যে আমরা নাকি কথাগুলোর ভুল হচ্ছে মিনিংফুল, আমরা নাকি কথাগুলোর আসলে মেইন অর্থ বুঝতে পারি না। ভাই আপনারা বুঝায় দেন, আমরা তো লাইভ করি, কন্টিনিউয়াসলি আমরা লাইভ করি, আমরা আমাদের তথ্যগুলো মানুষদেরকে দেখাই, আমরা বেশি বেশি করে চাই যে নাস্তিকরা আমাদের সাথে আসবে, আমাদের সাথে আলোচনা করবে এবং আমাদের তথ্যগুলো নিয়ে তারা কথা বলবে। কিন্তু ভাই আমরা দেখি যে তারা আসলে মেনলি কোনো কথা যে বলবে এবং তাদের কাছে যে যুক্তিগুলো প্রয়োজন সেই যুক্তিগুলো ভাই নেই, আমরা কি করতে পারি এদের জন্য? তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একজন নাস্তিকের কাছে তথ্য উপত্যকাহীন, এবং উনি কিন্তু এই যে ব্যক্তির কথা বললেন উনি কিন্তু একটা কথা স্পষ্ট স্বীকার করছেন যে এটাকে যারা হচ্ছে অনেক গবেষণা করছে, যারা হচ্ছে পড়াশোনা করছে, পদার্থবিজ্ঞানের উপর পড়াশোনা করছে, তারা হচ্ছে এটা বলছে যে পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই। তাহলে আমি তাকে কিন্তু জিজ্ঞাসা করছি যে অনেক হচ্ছে মুসলিম বিজ্ঞানী আছে যারা হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্বকে বিশ্বাস করে, তিনি কিন্তু টোটাল একটা কথাকে স্বীকার করে গেছেন, হ্যাঁ, যে কি আমরা কখনোই হচ্ছে কি ইয়া করতে পারি না, কি বলতে পারি, মানে সে কিন্তু এই জিনিসটাকে যখন আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই তাহলে আপনি কেন মুসলিম বিজ্ঞানীদের কথাগুলো মানছেন না, সে কিন্তু কোনো জবাব টানতে পারে নাই। যে আমি একজন নাস্তিককে বারবার কল করার চেষ্টা করছি, দেখি উনি আসলে উনি আমাকে আজকে রাত্রে কথা বলতে চেয়েছেন, তো ওনাকে আমি বারবার কল দিচ্ছি আপনাদের শরণার্থী,
কিন্তু উনি মেইনলি কল ধরছেন না। আচ্ছা, যাই হোক, আমি আবারও কল দিচ্ছি। আপনারা যারা শুনতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে আমরা অনেকক্ষণ হলো কথা বলছি, আমরা আরেকটি বার হচ্ছে সুযোগ দেব ওনাকে। তো যাই হোক, আমরা বিভিন্ন লোকদেরকে দেখে আমরা যুক্ত করতে পারি কিনা। হুম আপনারা যারা যুক্ত হতে চান, আপনাদের ফোনটাকে রোটেট করতে হবে এবং রোটেট করে আপনারা যুক্ত হবেন। আমরা যুক্ত করার চেষ্টা করছি, দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফোনটাকে অটো রোটেট করে নেবেন। যারা আমাদের সাথে যুক্ত হতে চান, অটো রোটেট করে নিয়ে ফোনটাকে এই যে এই পদ্ধতিতে ধরবেন, এই যে এই পদ্ধতিতে ধরবেন। ফোন করে ধরলে আপনারা যুক্ত হতে পারবেন, অথবা কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন না। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর আগের মতো আসলে মেনলি যুক্ত করা যাচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এই জন্য খুবই দুঃখিত আপনাদের কাছে, আসলে আমরা মেনলি যুক্ত করতে পারছি কিনা এই জিনিসটা বোঝা। আচ্ছা, আমরা দেখি। তো যাই হোক, আপনারা আসলে মেনলি দেখেন একজন মানুষ কেমন হচ্ছে গিয়ে নাস্তিক হবে। এই নাস্তিকতার পক্ষে আমার কাছে কোনো যুক্তি আজ পর্যন্ত কোনো নাস্তিক দিতে পারে নাই, এবং আশা রাখি যে কোনো নাস্তিকের পক্ষে মেনলি আসলে কোনো ধরনের কোনো যুক্তি পেশ করা কখনোই সম্ভব নয়। এটি একজন অ্যাটলিস্ট কোনো নাস্তিকের পক্ষে সম্ভব না, আমি এটা মনে করি। এবং আপনি দেখেন, আমরা কিন্তু সব সময় লাইভে আসি, আমরা আমাদের বিভিন্ন ভাইরাল লাইভে কথা বলছেন এবং তারা যুক্তি, তথ্য, প্রমাণ উপস্থাপন করছেন। এরপরে কিন্তু তারা মেইনলি আমাদের যে একটি তথ্য এবং একটি রেফারেন্সকে যে তারা হচ্ছে ভুল প্রমাণ করবে, সেরকম কিন্তু কোনো ধরনের কোনো কিছু আমরা তাদের কাছে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তারা আমরা আমরা যে জিনিসটি পাচ্ছি সেটি হচ্ছে তারা সমালোচনা করছে আমাদেরকে নিয়ে, আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমাদের এই যেখানে অনেকে কমেন্টে বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ, মানে অনেক অনেক কিছু কিন্তু তারা করতেছে। এবং আমরা যারা হচ্ছে সভ্য মানুষ এবং আমরা প্রকৃতপক্ষে যারা হচ্ছে জ্ঞান বিতরণ করতে চাই, হ্যাঁ, তা তাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটি পাই যে আসলে প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান কোনো কিছুই নেই। এই যে আমাদের আজকে কিন্তু 10 নাম্বার পর্ব চলে গেল, আপনারা দেখলেন। 10 নাম্বার পর্বে একটি আমি মনে করি যে 10 নাম্বার পর্বে যে নাস্তিকটি এসেছিল বা আমাদের সাথে কথা বলেছে, এটি অত্যন্ত প্রকৃত একজন নাস্তিক। মানে তার চিন্তা চেতনা, তার যে হচ্ছে যুক্তি, তিনি যেভাবে হচ্ছে তার যুক্তিকে হচ্ছে সে চিন্তা করে, তার যুক্তিটাকে যে সে যেভাবে লালন করে, এটির একটি মাত্র অর্থ সেটি হচ্ছে সে কখনোই সে হচ্ছে মানে তার জীবনকে অর্থপূর্ণ মনে করে না। এটি উনি যে একজন, উনাকে হচ্ছে সহি নাস্তিক বলতে হবে। আমি মনে করি যে যদি সহি নাস্তিক বলতে হয় উনাকে বলতে হবে। এবং উনি ছাড়া প্রকৃতপক্ষে সহি নাস্তিক যে আসলে বলা আমাদের পক্ষে ভাই কখনোই সম্ভব না। আজকে আমরা যখন কথা বলি আমাদেরকে বিভিন্ন বিভিন্ন ভাবে গালিগালাজ করা হয়, আমাদের তথ্যগুলোকে নিয়ে গালিগালাজ করা হয়। আমরা নাকি হচ্ছে, একজন আমাকে বলতেছে যে আমি নাকি হচ্ছে ভুল মানুষদেরকে ইনফরমেশন দিই।
ভাই আপনি প্রমাণ করুন, আমাদের সাথে আলোচনা করুন। আমরা তো আপনাদেরকে আলোচনার দর সব সময় খুলে রেখেছি, সব সময় খুলে রেখেছি। আপনারা আসবেন, আমাদের সাথে কথা বলবেন, আপনারা আমাদের কাছে তথ্যগুলো শেয়ার করবেন, আমরা আপনাদের কাছে তথ্যগুলো শেয়ার করব, মানুষকে আমরা সঠিক পথ দেখাবো। আপনি সঠিক পথ আহ, সঠিক পথে পরিচালিত হবেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা সব সময় চাই। তো যাই হোক, আমরা একজন ভাইয়ের সাথে, একটি গুরুত্বপূর্ণ ভাইয়ের সাথে আমার একটা কথা আজকে বলার ইয়া ছিল। তো সেই ভাইটাকে আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে, যদি সে আমাদের সাথে যুক্ত হয় তাহলে তো আমরা কথা বলবো, কন্টিনিউ কন্টিনিউ করবো। আর যদি উনি আমাদের সাথে কথা না বলেন তাহলে আজকে, তাহলে আমরা তাদের সাথে কথা বলবো না। আহ, তারপরেও আমি একটু চেষ্টা করছি, আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন যাতে করে আমরা ভাইটার সাথে একটু কথা বলতে পারি। দেখে আমি আর একবার চেষ্টা করবো ভাইয়াটাকে যুক্ত করার জন্য। আহ, যারা হচ্ছে এই যে, আমি দেখি আরেকবার চেষ্টা করবো, নতুবা আমরা লাইভটি এখন শেষ করে দেবো, অনেকক্ষণ হলো কথা বললাম। 1 ঘন্টা ব্যাপী আমরা আসলে একটি লাইভটি ব্রডকাস্ট করলাম। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, আমরা দেখছি খুব দ্রুত, আমরা দেখছি যে আসলে আমরা যাকে হচ্ছে ইয়া করতেছি, যিনি আমাদের সাথে আজকে সময় দিতে চেয়েছেন, আমরা তাকে হয়তো পেয়ে যাব। খুব একটুখানি সময় দিতে হবে। ওনাকে আমি বলে রেখেছিলাম যে আজকে রাত্রে আপনার সাথে একটু কথা বলবো, আমরা ডিসকাস করব বিভিন্ন বিষয় নিয়ে। তো উনি আমাকে মেসেজের মাধ্যমেও জানিয়েছেন আজকে উনি আমার সাথে কথা বলবেন। তো দেখি উনি উনি কোনো রেসপন্স করেন কিনা। দেখি, আমি সবকিছু তথ্যগুলো রেডি রেখেছি ওনার সাথে কথা বলার জন্য। আচ্ছা, এই যে মানে নাস্তিকরা প্রথমে এসে গালিগালাজ শুরু করেন ভাই। ভাই গালিগালাজ করে কি আপনি আপনার নাস্তিক্য ধর্মকে প্রতিষ্ঠা করতে পারবেন? কখনোই করতে পারবেন না। আপনারা যারা এখানে এসে গালিগালাজ করেন, এই গালিগালাজের মধ্য দিয়ে কখনোই কখনোই আপনার নাস্তিক্য ধর্মকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। সম্ভব না ভাই। আপনারা এখন এই বিজ্ঞানের যুগে, আপনারা যে যে প্রাচীন যুগের মানুষের মতো আহ, অবান্তর কিছু মানে যুক্তি আপনারা মানেন, অবান্তর কিছু সেই হচ্ছে আদিম যুগের মানুষের মতো আপনারা ধারণা করেন যে মহাবিশ্বের জন্য কোনো সৃষ্টিকর্তা নেই। এই জিনিসটি আপনারা আহ, এই এই সেই পুরনো দিনের ধ্যান ধারণাগুলোকে যে আপনারা লালন করেন, এটা হাস্যকর ভাই। এই ধরনের ধারণা রাখবেন না, এগুলো তো ভুয়া। আপনার এই চিন্তা চেতনাগুলো পুরোটাই ভুয়া। তারপরে আমি দেখি আবার একটু কল দেবো ওনাকে, দেখি উনি আসলে মেইনলি কল রিসিভ করতেছেন না কেন। উনি তো আমাকে বলছেন যে উনি আজকে আমার সাথে কল রিসিভ করবেন প্লাস আমার সাথে কথা বলবেন। আমি দেখি আবার কল দিই ওনাকে। আচ্ছা যাই হোক, আমরা একটু অপেক্ষা দেখি দেখি উনি আমরা তাহলে ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, আমরা তাহলে ভিডিওটা যেহেতু লম্বা হয়ে আসছে, তো আমরা একটু লাইভটা তাহলে শেষ করে দিই।
আমরা ইয়া করতেছি, আবারও লাইভে আসতেছি। যারা এই মুহূর্তে শুনছেন তারা বেশি বেশি করে আমার পরবর্তী লাইভটাকে হচ্ছে ইয়া করবেন। তো সকলে ভালো থাকবেন। এই লাইভটি শেষ, আমি এখনই লাইভে আসতেছি আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ করার জন্য এবং মেইন তথ্যটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ নাস্তিকের সাথে কথা বলার জন্য। জি, আপনারা ভালো থাকবেন।